পর্ব 18। আয়নার সামনে দাঁড়িয়ে মামুনের খুব মন খারাপ হয়ে গেল। শার্টের পকেটের কাছে 1 পয়সা সাইজের একটা ফুটো। তেলাপোকার কাণ্ড। এই শার্ট গায়ে দিয়ে বেরোনো যাবে না, সবাই তাকিয়ে থাকবে। কিন্তু বদলে অন্য কিছু পরতেও ইচ্ছা করছে না। এটা মুনার পছন্দ করে কিনে দেওয়া শার্ট। মামুন ভেবে রেখেছিল ওর সঙ্গে দেখা করতে গেলে এটাই পরবে। তাতে মুনার উপর এক ধরনের মানসিক চাপ তৈরি হবে। লাল স্ট্রাইপের এই শার্ট নিঃশব্দে সারাক্ষণ বলবে, মোনা, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। মেয়েদের মনস্তত্ত্বে ছেলেমানুষের একটা ব্যাপার আছে। অত্যন্ত বুদ্ধিমান মেয়েরাও এ ধরনের হালকা জিনিস পছন্দ করে। কিন্তু এটা পরে কি যাওয়া যাবে? ফুটোটা বেশ বড়, সাদা গেঞ্জি দেখা যায়। মামুন আয়নার সামনে মিনিট 5 দাঁড়িয়ে মন ঠিক করল। থাকুক ফুটো, এতে একটা সুবিধায় পাওয়া যাবে। নোনা একসময় নিশ্চিত বলবে, পকেটের ওখানে কি? সে তখন মুখ কালো করে বলবে, হৃদয়ের কাছাকাছি ফুটো হয়ে আছে। খুবই হালকা ধরনের কথা, তবে হালকা ধরনের কথাবার্তাও মাঝে মাঝে শুনতে ভালো লাগে। মামুন মোনার অফিসে ঢুকে আকাশ থেকে পড়ল। মোনা নেই। সে নাকি 2 মাসের ছুটি নিয়েছে। আজ নিয়ে 5 দিন হলো। কিন্তু অদ্ভুত কথা, পালবাবু চোখ কপালে তুলে বললেন, সে কি, আপনি জানেন না? জি না, জানি না। বলেন কি, কেন জানেন না? মামুন বিরক্ত হয়ে বলল, আমাকে বলেনি তাই জানি না। কিন্তু আপনাকে বলবে না কেন? ওয়াই, ঝগড়া চলছে নাকি? না, কিছু চলছে না। বিরক্তিতে মামুনের চোখ সরু হয়ে গেল। পালবাবু তার বিরক্তিকে মোটেও আমল দিলেন না। জোর করে তাকে ক্যান্টিনে নিয়ে আলুর চপ এবং চায়ের অর্ডার দিয়ে বসলেন। মামুন শুকনো গলায় বলল, খামোকা এসব আনছেন, আমি কিছুই খাবো না। না খেলে না খাবেন। আমার সঙ্গে 2 মিনিট বসতে তো অসুবিধা নেই। আরাম করে বসুন এবং ধীরে সুস্থে বলুন, ব্যাপারটা কি? ঝগড়াটা কি নিয়ে করলেন? ঝগড়া হয়েছে আপনাকে কে বলল? এসব বলার দরকার হয় না। আপনার চোখে মুখে পরিষ্কার দেখা যাচ্ছে। মান অভিমান পর্ব বোঝা যায়। হা হা হা। মামুন কঠিন চোখে তাকিয়ে রইল। আগে এই লোকটিকে ভালোই লাগতো, আজ কেমন গ্রাম্য লাগছে। কথার ফাঁকে ফাঁকে থুতুর কণা ছিটকে আসছে। কিছু কিছু নিশ্চয়ই পড়েছে চায়ের কাপে এবং আলুর চপে। কুৎসিত দৃশ্য, সহ্য করা মুশকিল। মামুন সাহেব, বলুন। রাগ ভাঙাবার বুদ্ধি আপনাকে শিখিয়ে দিচ্ছি। সোজা বুদ্ধি। জটিল সমস্যাগুলি সলভ করতে হয় সহজ বুদ্ধি দিয়ে। কঠিন বুদ্ধি খরচ করলে সমস্যাটা আরো জট পাকিয়ে যাবে। চা খাচ্ছেন না তো, ঠান্ডা হচ্ছে। হোক ঠান্ডা, দুপুরে আমি চা খাই না। তাহলে ঠান্ডা কিছু খান, লাচ্ছি আছে। এই, এনাকে ভালো করে লাচ্ছি দাও। আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন, আমি কিছুই খাবো না। আরে ভাই খান, খেতে খেতে আমার বুদ্ধিটা শুনুন। কিচ্ছু না। যাবেন, সোজাসুজি পায়ে ধরে ফেলবেন এবং কান্না কান্না গলায় বলবেন, ক্ষমা চায়। রাগে মামুনের গা জ্বলে গেল। কিরকম ইডিওটিক কথাবার্তা! এ ধরনের কথাবার্তা একজন শিক্ষিত মানুষ কি করে বলে? বুঝলেন মামুন সাহেব, অ্যাপ্রোচটা নাটকীয়, কিন্তু এর নাম হচ্ছে কোরামিন ইনজেকশন। এটাতেই রোগের আরাম হবে। আর যদি কাজ না হয় তাহলে আপনি অফিসে এসে আমার ডান গালে একটা চড় দিয়ে যাবেন। হা হা। এখানে বসে সময় নষ্ট করার আর কোনো মানে হয় না। যতক্ষণ থাকবে ততক্ষণই এর বকবকানি শুনতে হবে। উঠলেন নাকি? জি, উঠলাম। লাচ্ছি তো মুখেই দিলেন না। বলছি তো আপনাকে কিছুই খাবো না। আপনি মিস মুনার কাছে চলে যান। যা বললাম সেটা করেন। বকুলের স্কুলে যায়নি। স্কুল খোলা আছে। টেস্ট পরীক্ষার প্রিপারেশনের জন্য ক্লাস হচ্ছে না। একা একা বাসায় তার ভয় ভয় লাগছিল। কাজের মেয়েটি তার এক খালার বাড়িতে গেছে, এখনো আসেনি। বাবুর স্কুল ছুটি 3টায়। এতক্ষণ একা একা থাকতে হবে। সে ক্ষণে ক্ষণে চমকে উঠে নিচু গলায় বলছিল, কে? একা ঘরে থাকলে যত ভূতের গল্পগুলি মনে পড়ে যায়। টিনা ভাবির কাছে শোনা একটা গল্প তখন থেকে মনে হচ্ছে, কাটা হাতের গল্প। কবজি পর্যন্ত কাটা একটা হাত মানুষের ঘরে এসে ঢোকে, নানান কাণ্ড কারখানা করে। বকুলের দুপুর থেকে মনে হচ্ছে হাতটা তাদের ঘরে এসেছে, রান্নাঘরে খুটখাট করছে।
সে একা একা বসে আছে রান্নাঘরে। তার দুপুরের খাওয়া হয়নি। বাবু না আসা পর্যন্ত হবেও না। একা একা রান্নাঘরে যাবার প্রশ্নই ওঠে না। 2টোর সময় দরজায় কড়া নড়ল। বকুলের আনন্দের সীমা রইল না। যাক, কেউ একজন এসেছে। সে দরজা খুলে দেখল মামুন ভাই। হেঁটে হেঁটে এসেছেন বোধহয়। ঘেমে লাল হয়ে আছেন। কেমন আছো বকুল? জি, ভালো আছি। মুনা বাসায় নেই? জি না, আপা নেই। কোথায় গেছে? জানি না, কোথায় যেন ঘুরে বেড়ায়। বলো কি? ভেতরে আসুন মামুন ভাই। আপনি আসায় যা ভালো লাগছে, একা একা খুব ভয় লাগছিল। একা তুমি? জি, একা। মামুন ভেতরে ঢুকলো। কথাবার্তা কি বলবে ভেবে পেল না। কিছুক্ষণ অবশ্য অপেক্ষা করা যায়। মামুন বলল, সে সাধারণত কখন ফিরে? কোনো ঠিক নেই। অনেক সময় সন্ধ্যার পর ফিরে। বলো কি? আপনাদের ঝগড়া হয়েছে, তাই না মামুন ভাই? মামুন ইতস্তত করে বলল, হ্যাঁ হয়েছে। তোমাকে সে কিছু বলেছে? না, মুনা আপা মরে গেলেও কাউকে কিছু বলবে না। আপনাকে একটু চা করে দেই? উহু, ভাত খাইনি এখনো। আমাদের এখানে খান, আমিও খাইনি। না, ভাত খাবো না। কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাব। তুমি আমাকে ঠান্ডা এক গ্লাস পানি দাও। মামুন মুখ কালো করে বসে রইল। বকুল ঠান্ডা পানির বদলে ভাত বেড়ে বলল, খেতে আসুন মামুন ভাই। মামুন নিঃশব্দে খাবার টেবিলে গিয়ে বসল। বড় মায়া লাগলো বকুলের। কেমন আগ্রহ করে খাচ্ছেন। নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। বকুল, জি? আমার ব্যাপারে তোমার আপা তোমাকে সত্যি কিছু বলেনি? জি না। আমি একটা অন্যায় করেছিলাম, বুঝলে বকুল? তার জন্য আমার লজ্জার সীমা নেই। আমি তো মহাপুরুষ না, সাধারণ মানুষ। মহাপুরুষেরাও ভুল করে, অন্যায় করে। করে না? বকুল অবাক হয়ে তাকিয়ে রইল। মামুন ভাই ক্লাসে বক্তৃতা দেবার মতো ভঙ্গিতে কথা বলছেন। ওদের ভেতর কি সমস্যা হয়েছে কে জানে। বড় জানতে ইচ্ছা করছে। মামুন খাওয়া শেষ হওয়া মাত্র চলে গেল। অদ্ভুত ভঙ্গিতে চলে যাওয়া। যেন সে হঠাৎ সবার উপরে বিরক্ত হয়ে উঠেছে। মন স্থির করেছে কিছু একটা করবে। কেমন থমথমে মুখ। বাবু এলো 3:30টার দিকে। শীতের দিন। 3:30টায় কেমন বিকেল বিকেল হয়েছে। বাবুকে ভাত বেড়ে দিয়ে বকুল বলল, তুই কিছুক্ষণ একা থাকতে পারবি বাবু? আমি ভাবিদের বাসায় 5 মিনিটের জন্য যাব। বাবু গম্ভীর গলায় বলল, একবার গেলে 1 ঘন্টার আগে আসবে না। যাবো আর আসবো। ওনার ছেলেদের জ্বর, দেখে আসা দরকার। যাই বাবু, লক্ষ্মী ময়না। আচ্ছা যাও। একা একা ভয় লাগবে না তো? আমার অত ভয় নেই। ইস, কি আমার সাহসী। রাতে তো একা একা বাথরুমে যেতে পারিস না। বাবু কিছু বলল না। কথাটা সত্যি। দিনের বেলা তার কোনো ভয় লাগে না, কিন্তু রাত হলেই দারুণ ভয়। টিনা ভাবি ঠোঁট উল্টে বললেন, তারপর কি মনে করে? তার মানে ভাবি রেগে আছেন। রাগাই স্বাভাবিক। 2 দিন ধরে খবর পাঠাচ্ছেন আসবার জন্যে। আসা হচ্ছে না। বাচ্চারা কেমন আছে ভাবি? তা জেনে তোর কি হবে? ওরা জ্বরে বেহুশ হয়ে পড়ে থাকলেই বা কি, আর ভালো থাকলেই বা কি। বকুল বেশ লজ্জা পেল। 2টি বাচ্চার প্রচণ্ড জ্বর। হাত পা এলিয়ে ঘুমাচ্ছে। জ্বরের আছে, গা কেমন লালাভ হয়ে আছে। ডাক্তার দেখিয়েছো ভাবি? দেখিয়েছি। তোর ডাক্তারকেই আনিয়েছিলাম। ও ডাক্তারি কিছু জানে না বলে মনে হয়। কি ওষুধপত্র দিয়েছে, তাতে জ্বর আরো বেড়ে গেছে। অন্য ডাক্তার দেখাও। দেশে কি আর ডাক্তার নেই? কত বড় বড় ডাক্তার আছে। অন্য ডাক্তার দেখাবো। চক্ষু লজ্জার জন্য পারছি না। বেচারা রোজ 2-3 বার করে এসে খোঁজ নেয়। এখন যদি দেশে দেখে অন্য ডাক্তার এনেছি। মহা যন্ত্রণায় পড়লাম বুঝলি। তুমি আজই অন্য ডাক্তার খবর দাও। তাই দিতে হবে। তোর ভাই চেঁচামেচি করছে।
আমি আজ দিনটা সময় নিয়েছি। আজ দিনের মধ্যে না কমলে অন্য ডাক্তারের কাছে যাব। ভাবি দেখো, গা ঘামছে, জ্বর বোধহয় নেমে যাচ্ছে, ঠোঁট চাটছে। ওদের একটু পানি খাওয়াই। খাওয়া। বোতলে গ্লুকোজ শরবত আছে দেখ। আমি একটু গা ধুয়ে আসি। 5 মিনিটের জন্য এসে 1 ঘন্টার উপর কাটিয়ে দিল। তার উঠে আসতে ইচ্ছা করছে না। টিনা ভাবি দুই বাচ্চাকে দুই পাশে নিয়ে শুয়ে শুয়ে গল্প করছে। এত ভালো লাগছে দৃশ্যটি দেখতে। একই রকম দেখতে দুটি বাচ্চাকে দুপাশে নিয়ে শোবার মতো আনন্দ বোধহয় আর কিছু নেই। বকুলের মনে হলো, ইস, তার যদি এরকম দুটি বাচ্চা হতো। এটা মনে হতেই সে লজ্জায় বেগুনি হয়ে গেল। তার মনে হলো টিনা ভাবি তার মনের কথাটা টের পেয়ে ফেলেছে। বকুল, কি ভাবি? তোর বিয়ের কথাবার্তা পাকা করতে হয়। কার সঙ্গে কথা বলবো? তোর আসল গার্জেন তো বোধহয় তোর বোন। বকুল মাথা নিচু করে বসে রইল, উত্তর দিল না। টিনা হালকা গলায় বলল, তুই কিছু মনে করিস না বকুল। তোর এই বোনটাকে আমার পছন্দ হয় না। কেমন পুরুষ পুরুষ ভাব। মোনা আপা খুব ভালো মেয়ে। ভালো মেয়ে তো বটেই। তোদের ঝামেলার যেভাবে ঝড় সামাল দিয়েছে, এরকম কটা পুরুষ পারবে? তবে ব্যাপার কি জানিস বকুল, তোর আপা হচ্ছে কঠিন ধরনের মেয়ে। মেয়েরা কঠিন হলে ভালো লাগে না। মেয়েরা হবে নরম ধরনের, আহ্লাদি, কথায় কথায় কেঁদে ফেলবে। যেমন তুই। আমি বুঝি আহ্লাদি? না, আহ্লাদি না। তুই হচ্ছিস মায়াবতী। মুনা আপা বুঝি মায়াবতী না? না। বকুলের মন খারাপ হয়ে গেল। মুনা আপা সম্পর্কে কেউ কিছু বললে তার ভালো লাগে না, রাগ লাগে। বকুল, এমন মুখ কালো করে ফেলেছিস কেন? ভাবি আমি উঠি? এখন উঠবি কি? আর একটু বস। তোর ডাক্তার আসবে কিছুক্ষণের মধ্যে। তার সঙ্গে দুই একটা কথা টথা বল। কি যে তুমি বলো ভাবি? বিয়ের আগে কথা টথা বলা, হাতের সঙ্গে হাত লেগে যাওয়া, এইসব খুব ভালো লাগে। অন্যরকম একটা আনন্দ হয়। বিয়ের পর দেখবি এইসব খুব পাঁশে লাগছে। শরীরের সঙ্গে শরীরের পরিচয়ের আগে যে প্রেমটা, সেটার মতো আর ভালো আর কিছু নেই। কিনা ছোট করে নিঃশ্বাস ফেলল। মনে মনে বকুলও একটা নিঃশ্বাস ফেলল। তার কেমন ভয় ভয় করে। এত রহস্য পৃথিবীতে, এইসব রহস্যের মধ্যে বড় হওয়া বেশ কষ্ট। বকুল, একটু চা করতে পারবি? ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। চোখের পাতা মেলে রাখতে পারছি না। ঘুমাও। উহু, তোর ভাই আসবে। ঘুমিয়ে আছি দেখলে মুখ ভারী হয়ে যাবে। পুরুষ মানুষদের তো তুই চিনিস না, অদ্ভুত জিনিস। তাই নাকি? হ্যাঁ, তাই। বাচ্চা দুটি এমন, ওদের যন্ত্রণাতেই রাতে ঘুমোতে পারছি না। শেষ রাতে একটু তন্দ্রা মতো এসেছে, তখন তোর ভাই ডেকে তুলল। তার নাকি ভীষণ মাথা ব্যথা, চুল টেনে দিতে হবে। উঠে গেলাম চুল টেনে দিবার জন্য। ও আল্লাহ, দেখি মাথা ব্যথা কিছু না, তার অন্য কিছু চাই। বকুল মুখ লাল করে বসে রইল। পুরুষের মতো স্বার্থপর জাত আর তৈরি হয়নি। নিজের বাচ্চারা এমন অসুস্থ, এর মধ্যে কেউ কি পারে? বকুল কথার মাঝেই উঠে দাঁড়ালো। মৃদু স্বরে বলল, ভাবি আমি চা বানিয়ে নিয়ে আসি। বকুল চা বানিয়ে এসে দেখে টিনা ভাবি ঘুমিয়ে পড়েছে। তাকে ঘুম থেকে জাগানোর কোনো মানে হয় না। সে নিজেই চাটা খেলো। বাচ্চা দুটির জ্বর আসলেই অনেকখানি কমেছে। এরা ঘুমের মধ্যে হাসছে। খুবই আশ্চর্যের ব্যাপার। দুজন একই সঙ্গে হাসছে। একই স্বপ্নেই বোধহয় দেখছে দুজন। বকুল নিচু হয়ে ওদের কপালে চুমু খেলো। কেমন দুধ দুধ গন্ধ। একবার চুমু খেলে মুখ উঠিয়ে নিতে ইচ্ছা করে না। বুকের মধ্যে কেমন অদ্ভুতভাবে শিরশির করে। কেন করে? কোনোদিন বোধহয় তা জানা যাবে না। বকুল বেরোলো 4টার একটু আগে। বেরোনো মাত্র দেখা হলো ডাক্তার ছেলেটির সঙ্গে। বকুলের বুক ধক করে উঠল। এক পলকের জন্য দুলে উঠল সবকিছু। বকুল, ভালো আছো? জি। রুগী দেখতে গিয়েছিলে? হুম। আছে কেমন ওরা? ভালো। তোমার তো আর দেখাই পাওয়া যায় না। স্কুলে যাও না? এখন আমাদের ক্লাস হচ্ছে না। ক্লাস হচ্ছে না কেন?
টেস্টের প্রিপারেশনের জন্য। কেমন হচ্ছে প্রিপারেশন? ভালো। আমি এখন যাই? এই সপ্তাহের মধ্যেই আমার মা যাবেন তোমাদের বাসায়। বকুল কিছু বলল না। জহির হাসি মুখে বলল, মাকে তোমার ছবি দেখিয়েছি। মা কি বললেন জানো? মা বললেন, মেয়েটার নাকটা এত মোটা কেন? জহির বেশ শব্দ করে হাসতে লাগলো। এত লজ্জা লাগছে বকুলের। একই সঙ্গে ছুটে পালিয়ে যেতে ইচ্ছা করছে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেও ইচ্ছা করছে। সম্পূর্ণ দুরকম জিনিস একসঙ্গে মানুষের মনে আসে কিভাবে কে জানে। বকুল, জি? তুমি দেখি ঘেমে টেমে একটা কাণ্ড করছো। এত অস্বস্তি বোধ করছে কেন? এই কালের মেয়েরা কত স্মার্ট থাকে। আমি যাই এখন। বকুলের পা পাথরের মতো ভারী। বড্ড কষ্ট হচ্ছে পা টেনে টেনে যেতে। কান্না পেয়ে যাচ্ছে। একটা সময় আসবে যখন এই ছেলেটির সঙ্গে সে ঘন্টার পর ঘন্টা গল্প করবে। উঠে চলে যাবার কোনো তাড়া থাকবে না। কে দেখে ফেলবে এই নিয়ে চাপা আতঙ্ক থাকবে না। কি প্রচণ্ড সুখের সময় না হবে সেটা। ঝুম বৃষ্টি নামলে তারা দুজনে বৃষ্টিতে ভিজবে, হাত ধরাধরি করে ভিজবে। ভাবতে বকুলের চোখ জলে ভর্তি হয়ে গেল। সুখের কথা ভাবতেও যে কেন কষ্ট হয় কে জানে। এত বিচিত্র কেন পৃথিবীটা? কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে। কাকে সে জিজ্ঞেস করবে? পর্ব ১৯। মামুন এসেছিল। দুপুরে ভাত খেয়েছে। এই খবরে মনে বিন্দুমাত্র উৎসাহ দেখালো না। সে আজ একগাদা জিনিসপত্র কিনে বাড়ি ফিরেছে সন্ধ্যা পার করে। ৩টা বড় বড় প্যাকেট তার হাতে। উৎসাহ নিয়ে কি কি সে কিনল তাই দেখাচ্ছে। জিনিসপত্রগুলো বিচিত্র। একটা গ্লোব, ব্যাটারি লাগানো। সুইচ টিপলেই পৃথিবী ঘুরতে থাকে। একটা নব ঘুরিয়ে পৃথিবীর ঘূর্ণনের বেগ কমানো বা বাড়ানো যায়। মুনা উজ্জ্বল মুখে বলল, জিনিসটা সুন্দর না? বাবু অবাক হয়ে বলল, হ্যাঁ সুন্দর। এটা কি জন্য কিনেছ? পছন্দ হয়েছে, তাই কিনেছি। আসল জিনিসটা দেখলে মাথাটা খারাপ হয়ে যাবে। কি সেটা? রাতে খাওয়া দাওয়ার পর দেখবি। শাড়ি কিনলাম ২টা। দেখ তো বকুল কেমন। শাড়ি দেখে বকুল অবাক। কি চড়া রং, চোখ ধাঁধিয়ে যায়। দেখেই বোঝা যাচ্ছে খুব দামি শাড়ি। শাড়িগুলি কেমন? কিছু বলছিস না কেন? গায়ে কটকট করবে। করুক কটকট। আমি কি বুড়ি হয়ে গেছি যে সাদা শাড়ি পরতে হবে? রাতের খাবার দাবার শেষ হয়ে যাবার পর আসল জিনিসটা বেরোলো। একটি ক্যাসেট প্লেয়ার। ছোটখাটো চমৎকার একটা জিনিস। বাবু অবাক হয়ে বলল, কত দাম আপা? ২৩০০ টাকা। জিনিসটা কেমন? সুন্দর, খুব সুন্দর। এত টাকা কোথায় পেলে তুমি? ব্যাংকে যা ছিল খরচ করে ফেললাম। কি হবে টাকা জমিয়ে? ৫টা ক্যাসেট কিনেছি। কোনটা দিব বল? রবীন্দ্রসঙ্গীত না হিন্দি? হিন্দি ক্যাসেট আছে ৩টা। একটা আছে পুরনো দিনের গান। কোনটা দেব বল? বকুল বা বাবু কেউ কিছু বলল না। মুনা মহা উৎসাহে নিজেই একটি ক্যাসেট চালু করল। শকত সাহেব তাস খেলে রাত ৯টার দিকে বাড়ি ফিরে শুনলে গান হচ্ছে, মাটি মে পৌরন মাটি মে শ্রাবণ, মাটি মে তন মন জায়গা, জব মাটি মে সব মিল জায়গা। শকত সাহেব বড়ই অবাক হলেন। বাকের ঠিক করলো আজ বিকেলে যাবে ও বাড়িতে। ব্যাপারটা তলিয়ে দেখা দরকার। ২টি মেয়ে ছিল কদিন ধরে দেখা যাচ্ছে ৩টি মেয়ে। ৩ নম্বরটি বেটে ধরনের, মোটাসোটা। তবে এ অন্য দুজনের চেয়েও সুন্দর। গায়ের রং সোনার মতো, মাথা ভর্তি চুল। এর সঙ্গে মুখোমুখি দেখা হয়েছে একদিন মুদির দোকানে। এসেছে কিসমিস কিনতে। কালো একটা চশমায় মুখ ঢাকা। শীতের দিনের বিকেলে যখন চারদিক এমনিতেই অন্ধকার, তখন এরকম একটা কালো চশমার মানে কি? মুখ ঢেকে রাখা না? জুবেদ আলীকে জিজ্ঞেস করেছিল মেয়েটির কথা। জুবেদ আলী গম্ভীর মুখে বলেছে, ওদের চাচাতো বোন, চিটাগাঙে থাকে, বেড়াতে এসেছে। কি পড়ে? বিএ ফার্স্ট ইয়ার। এখানের দুজন ওরা কি পড়ে? এরা আইএ পড়ে। কলেজে টলেজে তো দেখি না। ভর্তি হয়নি এখনো, ট্রান্সফার নিয়ে এসেছে। ও আচ্ছা। ভর্তি নাও হতে পারে, বাবার কাছে চলে যেতে পারে।
ইরানে? না, ইরাকে। এই ইরান ইরাক ব্যাপারটাও সন্দেহজনক। পোস্টম্যানকে বাকির জিজ্ঞেস করেছিল বিদেশি চিঠিপত্র এদের কেমন আসে। পোস্টম্যান বলেছে এই ঠিকানায় এখনো চিঠিপত্র আসে শুরু করে নাই। এর মানে কি? 2 মাস হয়ে গেছে, এর মধ্যে চিঠিপত্র দিয়ে কেউ খোঁজ করবে না? সবচেয়ে যা সন্দেহজনক, মেয়ে 3টি পাড়ার কোনো বাড়িতে এখন পর্যন্ত যায়নি। এই বয়সের মেয়েরা দিনরাত ঘরে বসে থাকবে কেন? তাছাড়া এরা প্রচুর গয়না পরে। অবিবাহিত মেয়েরা সাজগোজ করে ঠিকই, এত গয়না পরে না। ব্যাপারটা নিয়ে ইয়াদের সঙ্গে আলাপ করলে ভালো হতো, কিন্তু ইয়াদ হারামজাদাটা বিয়ের পর ভেরুয়া নাম্বার 1 হয়ে গেছে। সেই তেজ সেই সাহসের কিছুই নেই। মাথার মধ্যে তার শুধু সংসার ঘুরছে। সেদিন গিয়ে দেখে গামছা পরে কোমর পরিষ্কার করছে। বেরিয়ে এসে বলল, কি করব বল, বউয়ের পরিষ্কার বাতি। চাকর বাকরের হাতে দিলে কিছুই হয় না। তুই নিজের চোখে দেখ কেমন ঝকঝকে করে ফেলেছি। তোর বউ কোথায়? বাপের বাড়ি গেছে, আজ থাকবে সেখানে। আমাকে যেতে হবে, নয়তো তোর সঙ্গে জম্পেশ আড্ডা দিতাম। শালা, আড্ডা দেওয়াই ভুলে গেলাম। না গেলেই হয় শ্বশুরবাড়িতে। থেকে যা, আড্ডা দেই। পাড়ায় একটা ব্যাপার হচ্ছে, এটা বলি। ইয়াদ আঁতকে উঠল, হতাশ মুখ করে বলল, কোনো উপায় নেই রে ভাই। আমি না গেলে ভূমিকম্প হয়ে যাবে। ওর আবার আমি পাশে না থাকলে ঘুম হয় না, ভূতের ভয়। অল্প বয়সের মেয়ে বিয়ে করে যারা ভুল করেছে রে ভাই। রাগে গা জ্বলে যাবার মতো কথা। ইয়াদ হামরিমে বলে কিনা অল্প বয়সের মেয়ে। পাড়ার সমস্যা কি বল, শুনি। অনেকদিন যাওয়া হয় না। সবাই আছে কেমন? ভালোই। নাটক হচ্ছে নাকি? বদরুলের সঙ্গে দেখা হলো। বই কোনটা নামাচ্ছিস? জানি না এখনো। তারপর বল, কি ব্যাপার? বাকের বলতে শুরু করতেই ইয়াদ তাকে থামিয়ে দিল। মুখ কাচুমাচু করে বলল, মেঝেতে ছাই ফেলিস না রে দোস্ত, বউ রাগ করে। তারা স্ট্রে দিচ্ছি। কার্পেটে ছাই ফেলে তোলা মুশকিল, আটার মতো লেগে যায়। বাকেরের মুখ তেতো হয়ে গেল। কি ছিল আর কি হয়েছে? বিয়ে তো আরো মানুষে করে, কিন্তু এরকম কেউ হয়? হারামজাদার পাশে লাথি দিয়ে মুখে দুধের বোতল ধরিয়ে দিতে হয়। ইয়াদ বাহারি একটা স্ট্রে এনে রাখল। কেমন অদ্ভুত স্ট্রে দেখলি, কচ্ছপের মতো। সুন্দর না? হুম। দাম কত বল দেখি? জানি না কত, আমি উঠলাম। এখনই উঠবি? কি যেন বলবি বলছিলি? আরেকদিন বলবো। আচ্ছা, আসিস আরেকদিন। বাকেরের আফসোসের সীমা রইল না। এত পয়সা খরচ করে এখানে আসাটা ভুল। পাড়ায় একটা ব্যাপার, কিন্তু কোনো উৎসাহ নেই। কি অবস্থা! অথচ এককালে এরই আশা ভরসা ছিল। সিগারেটটা ফেলে দিয়ে বাকির গেটে টোকা দিল। এরা একটা দারোয়ানও দেখে রেখেছে। দারোয়ানটার মধ্যে ড্যাম কেয়ার ভাব। দারোয়ান খসখসে গলায় বলল, কারেসান, গেট খোল। কারেসান বলেন। আরে, তুই তো মহামাতবর দেখছি। চট দিয়ে চাপার দাঁত ফেলে দেব। বাড়ি কোথায় তোর? চুপ, মুখ সামলাইয়া কথা কন। হারামজাদা বলে কি? মেয়ে দুটির মা বের হয়ে এলেন। সাদা সিল্কের শাড়ি, পরনে চোখে রিমলেস চশমা। সিনেমার বড়লোক ছিলেন মার মতো চেহারা। ভদ্রমহিলা চিকন স্বরে বললেন, কি হয়েছে খুশরু? আম্মা ঝামেলা করতেছে। গেট খুলে দে। ভদ্রমহিলা এগিয়ে এসে মধুর গলায় বললেন, এসো বাবা, এসো। নতুন লোক, কার সঙ্গে কি ব্যবহার করতে হয় জানে না। পাখির খাতির যত্নের বহরে হকচকিয়ে গেল। বস- বসার ঘরটি সুন্দর করে সাজানো। দেয়ালে 3টা জলরং ছবি, ঝুলন্ত হ্যাঙ্গারের অর্কিড, নিচু নিচু সোফা, তরমুজ আকৃতির 6টা বাতি রূপালি শিকলে ঝুলছে। বাবা, তোমাকে তো চিনতে পারলাম না। আমার নাম বাকের। ও আচ্ছা, জুবেদ আলী বলেছে তোমার কথা। নতুন এসেছেন, খোঁজ খবর নিতে আসলাম। ভালো করেছো, খুব ভালো করেছো। মেয়েগুলিকে নিয়ে একা একা থাকি। বসো বাবা, কি খাবে? কিছু খাবো না।
তা কি হয়, প্রথম এসেছো। তিনি নিজেই উঠে গিয়ে মিষ্টি নিয়ে এলেন, রূপুর গ্লাসে পানি। কিন্তু মেয়েগুলি আসছে না, উকিঝুঁকিও দিচ্ছে না। তুমি করে বলছি, রাগ হচ্ছে না তো? জি না। জবেদ আলী বলছিল, তোমরা নাকি নাটক করছো। জি, একটা হচ্ছে। কি নাম নাটকের? নাম ঠিক হয়নি। নাটক তো খুব খরচান্ত ব্যাপার, টাকা পয়সা জোগাড় হচ্ছে কিভাবে? চাঁদা তুলে, সবাই দিচ্ছে। কই, আমার কাছে তো তোমরা কেউ আসোনি। বাকের অত্যন্ত অস্বস্তির সঙ্গে সন্দেশ ভেঙে মুখে দিল। সুন্দর একটা গন্ধ সন্দেশে। বাকের কান খাড়া করে রাখলো, যদি ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়। কোনো রকম সাড়া শব্দ নেই। বাকের উঠে আসার সময় ভদ্রমহিলা তাকে 1,000 টাকা দিলেন নাটকের খরচের জন্য। বাকেরের মুখ শক্ত হয়ে গেল। রহস্য পরিষ্কার হতে শুরু করেছে। আবার এসো বাবা। জি, আসবো। নাটকে আমার খুব শখ ছিল, এখন কিছুই নেই। বেরোবার সময় দারোয়ান সালাম দিয়ে গেট খুলে দিল। বাকের এই প্রথম দেখলো মেয়ে তিনটি বারান্দায় এসে দাঁড়িয়েছে, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তাকে। তার দিকে চোখ পড়তেই দুটি মেয়ে ভেতরে ঢুকে গেল। বেটেটা শুধু দাঁড়িয়ে রইল। এদের কারো নাম জানা হলো না, জিজ্ঞেস করা দরকার ছিল। দারোয়ান গেটে তালা লাগাচ্ছে। বাকের ফিরে এসে জিজ্ঞেস করলো, মেয়েগুলির নাম কি জানো? দারোয়ান এমনভাবে তাকিয়ে রইল যেন প্রশ্নটা বুঝতে পারছে না। নাম জানো না ওদের? জি না। কি ডাকো? বড় আফা, ছোট আফা, মাইজা আফা। ও আচ্ছা। বেটে মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে। বাকের গেটের কাছে দাঁড়িয়ে এই সিগারেট ধরালো। এই সিগারেটটা সে এখানে দাঁড়িয়ে শেষ করবে। দেখবে মেয়েটা কি করে। মেয়েটি ভিতরে ঢুকে গেল, শুধু দারোয়ান গেটের ওপাশে দাঁড়িয়ে আছে। পর্ব ২০। শওকত সাহেব অবাক হয়ে বললেন, আপনাকে তো চিনতে পারলাম না। আমার নাম ফজলু, ফজলুর রহমান। আমি আপনাদের পাশেই থাকি। ওই যে লাল দালানটা, লোহার গেট। গেটের পিছনে কামিনী ফুলের গাছ আছে। আমি আগেও কয়েকবার এসেছি আপনার বাসায়। শওকত সাহেব খুব লজ্জা পেলেন। একই পাড়ায় পাশাপাশি থেকে চিনতে না পারাটা লজ্জার ব্যাপার। একসময় সবার সঙ্গে যোগাযোগ ছিল, এখন একেবারেই নেই। অফিসে যান, অফিস থেকে ফিরে এসে বারান্দায় বসে থাকেন। এরকম হয়ে যাচ্ছেন কেন? আমার স্ত্রীর সঙ্গে বকুলের খুব ভাব। ওরা প্রায় গল্পগুজব করে। আমার স্ত্রীর নাম হচ্ছে টিনা। ও আচ্ছা। বসুন ভাই, বসুন। বয়স হয়ে গেছে, কিছু মনে থাকে না। আমাকে নাম ধরে ডাকবেন। বকুল আমার স্ত্রীকে টিনা ভাবি ডাকে। আমি বলতে গেলে আপনার ছেলের মতো। বকুলের সঙ্গে আমার ভাই সম্পর্ক। তাই নাকি? জি। কাজেই আপনিও যদি ভাই ডাকেন তাহলে ঝামেলা হয়ে যাবে। সম্পর্কটা ঠিক থাকা দরকার। ফজলু উঁচু গলায় হাসতে লাগল। শওকত সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। কি কথাবার্তা চালাবেন? কথা বলতে ইচ্ছাও হচ্ছে না। ক্লান্তি লাগছে। শরীর ভালো না। শুয়ে থাকতে ইচ্ছা হচ্ছে। তার আবার মনে হলো বয়স হয়ে গেছে। তিনি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন। আপনি বসুন, আমি বকুলকে ডেকে দিচ্ছি। ওকে ডাকার দরকার নেই। আমি আপনার সঙ্গেই কথা বলতে এসেছি। দরকারে এসেছি, একটা দরকারি কথা বলবো। বলুন। তার আগে ১ কাপ চা খাবো। বাসা থেকে চা না খেয়ে বেরিয়েছি। টিনা বলল, তুমি চাচার সঙ্গে কথাটা সেরে এসেই চা খাও। আমি ভাবলাম মন্দ কি। শওকত সাহেব চিন্তিত মুখে চায়ের কথা বলে এলেন। তার সাথে এমন কি কথা থাকতে পারে? পাড়ার কোনো ব্যাপার কি? হতে পারে। মাঝে মাঝে হঠাৎ দু একজন মানুষ এসে পাড়া দরদি হয়ে যায়। ক্লাব ক্লাব করে। একবার কি একটা পরিচ্ছন্ন কমিটি হলো। তিনি হলেন সেই কমিটির মেম্বার। সপ্তাহখানেক এরোর বাড়িতে চা খাওয়া ছাড়া সেই কমিটি কিছু করেনি। একদিনের জন্য একজন মেথর ভাড়া করে এনেছিল। সে ঘন্টা তিনেক কোদাল দিয়ে নর্দমা নাড়াচাড়া করে ২০ টাকা নিয়ে ভেগে গেল। পরিচ্ছন্ন কমিটিরও সমাপ্তি। আমি বকুলের একটা প্রস্তাব নিয়ে এসেছি। শওকত সাহেব নড়ে চড়ে বসলেন। ইতস্তত করে বললেন,
বকুলের বিয়ে? আমি তো ঠিক আগে সবটা শুনে নিন। তারপর আপনার যা বলার বলবেন। আমি এবং আমার স্ত্রী দুজনই বকুলকে খুব পছন্দ করি। আমি ওকে দেখি নিজের বোনের মতো। ওর যাতে ভালো হয় তাই আমরা দেখব। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ফজলু থামল। কারণ বকুল চা নিয়ে ঢুকেছে। অবাক হয়ে তাকাচ্ছে তার দিকে। বকুলের চোখে স্পষ্ট ভয়ের ছাপ। বকুল, কেমন আছো? জি, ভালো। তোমার ভাবি জলপাইয়ের একটা আচার বানিয়েছে। একবার গিয়ে চেখে আসবে। নিজ দায়িত্বে চাখবে। বকুল হাসিতে যোগ দিল না। কাপ নামিয়ে চলে এলো। তার বুক টিপ টিপ করছে। আজই কি সেই দিন? হয়তোবা। টিনা ভাবে বলেছিল সে নিজেই আজকালের মধ্যে প্রস্তাব নিয়ে আসবে। তা না করে কি ফজলু ভাইকে পাঠিয়েছে? ফজলু ভাই কি গুছিয়ে কিছু বলতে পারবে? সে নিশ্চয়ই সব এলেবেলে করে দেবে। কি বলতে কি বলবে? তাছাড়া আগেই বাবার সঙ্গে কথা বলছে কেন? আগে মোনা আপার সঙ্গে কথা বলা দরকার। মোনা আপা যদি প্রথমেই বলে না, তাহলে তো এ নিয়ে আগানোই যাবে না। যদি কোনো কারণে হ্যাঁ বলে ফেলে, তবেই শুধু বাবার সঙ্গে কথা বলা উচিত। তার আগে নয়। বকুল দরজার পাশে দাঁড়িয়ে রইল। কথাবার্তা তেমন কিছু শোনা যাচ্ছে না। ফজলু ভাইয়ের কথা দু একটা শোনা গেলেও বাবার কথা কিছুই কানে যাচ্ছে না। বাবু তার ঘর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে। এমন চেঁচিয়ে পড়লে কিছু শোনা যায়? বকুলের ইচ্ছে করছে বাবুকে গিয়ে বলে, এত চেঁচিয়ে পড়ছিস কেন? মনে মনে পড়তে পারিস না? কিন্তু বাবুকে এসব কিছুই বলা যাবে না। সে ১০০টা কথা বলবে। চেঁচিয়ে পড়লে কি হয়? তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না। হয়তো একটা ঝগড়াই বাঁধিয়ে বসবে। বাবু এখন কথায় কথায় তার সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে। বকুল! বকুল চমকে উঠল। মুনা আপা বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। সরু চোখে তাকিয়ে আছে তার দিকে। কি সর্বনাশ! কি করছিস সেখানে? কিছু না আপা। বকুল এগিয়ে এলো ভয়ে ভয়ে। তার মুখ শুকিয়ে গেছে। বুক ধকধক করছে। মুনা আপা নির্ঘাত জেরা করতে শুরু করবে। বসার ঘরে কি কথা বলছে? ফজলু ভাই। ফজলু ভাইটাকে? টিনা ভাবির হাজবেন্ড। তুই কি আড়ি পেতে কথাবার্তা শুনবার চেষ্টা করছিলি? না আপা। না আপা মানে? আমি তো বেশ খানিকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই এখানে দাঁড়িয়ে আছিস। কি করছিলি? চা দিতে গিয়েছিলাম আপা। চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? ব্যাপারটা কি? কিছু না আপা। তোর বিয়ে টিয়ে নিয়ে কোনো কথা? আমি জানি না। বকুলের শীতেও ঘামতে লাগলো। বড় লজ্জার ব্যাপার হয়ে গেল। তার ইচ্ছে করছে মুনা আপার সামনে থেকে ছুটে পালিয়ে যেতে। কিন্তু পা দুটি হয়ে আছে পাথরের মতো। বকুল খুব সহজভাবে হাসতে চেষ্টা করল। পারল না। মুনা আপা এখনো তাকিয়ে আছে তার দিকে। তার মুখ থমথম করছে। কেন যে দরজার পাশে দাঁড়াতে গিয়েছিল? ছেলে ডাক্তার। ছেলের বাবা নেত্রকোনা শহরের নামকরা উকিল ছিলেন। আব্দুস সোবাহান সাহেব। রাজাকাররা স্বাধীনতা যুদ্ধের সময় মেরে ফেলেছে। নেত্রকোনা শহরে ওদের বিরাট বাড়ি আছে। সেই বাড়িতে ছেলের মা এবং ছোট ভাই ছাড়া আর কেউ থাকে না। ঢাকাতে মোহাম্মদপুরে ওদের একটা দোতলা বাড়ি আছে। ৩,০০০ টাকা ভাড়া আসে বাড়ি থেকে। ছেলে দেখতে কেমন? আমার কাছে তো ভালোই মনে হয়। আপনি নিজেও তো দেখছেন। এই বাড়িতে তো সে আসে। মানে অসুখ বিসুখ হলে তাকে ডাকা হয়। ডাক্তার জহির। শওকত সাহেব অবাকই হলেন। ছেলেটিকে তার পছন্দ। ভদ্র ছেলে। বয়সও কমই মনে হয়। ফজলু হাসি মুখে বলল, ছেলে কেমন কি তার চেয়েও বড় কথা হচ্ছে আপনার মেয়ের ছেলেকে খুব পছন্দ। কি বলছেন এসব? ঠিকই বলছি। আমার স্ত্রীর সঙ্গে বকুলের কথা হয়েছে। আপনি বকুলকে ডেকে জিজ্ঞেসও করতে পারেন। আরে না, আমি এসব জিজ্ঞেস করব কেন? জিজ্ঞেস করে নেওয়াটা ভালো। তাছাড়া আজকালকার যুগে ছেলেমেয়েদের নিজেদের পছন্দে বিয়ে হওয়াটাই ভালো। তাতে সমস্যা কমে যায়। বকুল বাচ্চা মেয়ে, সে আবার বাচ্চা মেয়েদের তো পছন্দ অপছন্দ থাকতে পারে। পারে না?
শওকত সাহেব ইতস্তত করে বললেন, আমি মোনার সঙ্গে আলাপ করে দেখি। মোনা রাজি হবে না। দেখুন কথা বলে। আমার স্ত্রীও ওনার সঙ্গে কথা বলবেন। আমারও মনে হয় বিয়েটা বকুলের জন্য ভালোই হবে। আমি উঠি এখন। আরে না, বসুন। আরেক কাপ চা খান। বকুল, বকুল। ফজলু উঠে দাঁড়ালো। হাসি মুখে বলল, এখন আর চা খাবো না। বাসায় গিয়ে গোসল করব। আমি আবার অফিস থেকে ফিরেই গোসল করি। অনেক দিনের অভ্যাস। দরজা পর্যন্ত গিয়ে ফজলু আবার ফিরে এলো। একটা কথা বলতে ভুলে গেছি। ছেলের মা এখন ঢাকায় আছেন। কয়েকদিন ঢাকায় থাকবেন। সম্ভব হলে এর মধ্যে একদিন বকুলকে দেখিয়ে দিন। শওকত সাহেব মুখ কালো করে বললেন, মোনা কিছুতেই রাজি হবে না। ওর ইচ্ছা বকুলের পড়াশোনা আগে শেষ হোক। রাজি না হলে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে হবে। দিনকাল খারাপ। মেয়ে বিয়ে দেওয়া এখন মহা সমস্যা। ছেলে পাওয়া যায় না। বিয়ের যোগ্য ছেলেদের কোনো চাকরি বাকরি নেই। বেকার ঘুরে বেড়াচ্ছে। তা ঠিক। এই আমাকেই দেখুন না। সামান্য চাকরি। তবু ডিস্ট্রিক্ট জজের মেয়েরও প্রস্তাব এসেছিল। ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের তো গায়েই হাত দেওয়া যায় না। ঠিক বলছি না? জি, ঠিকই বলছেন। মেয়ের বিয়ে দিয়ে ঝামেলা চুকিয়ে দিন। দেখি মোনার সঙ্গে কথা বলে। শওকত সাহেব রাত 10টার সময় মোনাকে নিজের ঘরে ডেকে নিয়ে গেলেন। অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে লাগলেন। শীত খুব বেশি পড়েছে। তার অফিসে কে যেন বলছিল শ্রীমঙ্গলে বরফ পড়েছে। আবহাওয়া বদলে যাচ্ছে। এরকম শীত কখনো পড়তো না। পুরো মরা শীত একেই বলে। ইত্যাদি। মোনা বেশ খানিকক্ষণ মন দিয়ে মামার কথা শুনল। তারপর হাসতে হাসতে বলল, এই ভদ্রলোক তোমাকে কি বললেন সেটা বলো। শুনে চলে যাই। কেন শুধু শুধু দেরি করছো? শওকত সাহেব গম্ভীর হয়ে গেলেন। উনি কি বকুলের বিয়ের কথা বলতে এসেছিলেন? বুঝলি কি করে? আন্দাজ করলাম। ডাক্তার ছিলে? হুম। তুমি কি বললে? আমি নাই করে দিয়েছি। বলেছি মেয়ের বয়স খুবই কম, পড়াশোনা করছে। এখন তুই ভেবে দেখ। তুই যা বলবি তাই। আসল গার্জেন হলি তুই। মোনা হাই তুলে বলল, বিয়ে দিয়ে দাও। শওকত সাহেব বুঝতে পারলেন না এটা কি সে ঠাট্টা করে বলছে না সত্যি সত্যি বলছে। তিনি চোখ বড় করে তাকিয়ে রইলেন। বিয়ে হয়ে যাওয়াটাই ভালো। কেন? ভালো কেন? বকুল হচ্ছে বউ টাইপ মেয়ে। বিয়ের জন্য মনে মনে সে তৈরি হয়েছে। কি বলছিস তুই? ঠিকই বলছি। ছেলেটাও ভালো। দেখি তো প্রায়। তুই ভালো মতো চিন্তা করে তারপর বল। ফট করে হ্যাঁ বলার দরকার কি? এমন কোনো তাড়া তো নেই। চিন্তা করেই বলছি। ওরা নিজেরা আগ্রহ করে আসছে, সেটা দেখা দরকার। এরকম আগ্রহ নিয়ে বকুলের জন্য খুব বেশি ছেলে আসবে না। আসবে না কেন? বকুল কি দেখতে খারাপ? খারাপ হবে কেন? বকুলের মতো রূপসী মেয়ে কমই আছে। কিন্তু বিয়ে-টিয়ের ব্যাপারে শুধু মেয়েটাকে কেউ দেখে না। সবকিছু মিলিয়ে দেখে। বিয়ের কোনো আলাপ হলেই সবাই জানবে তুমি চুরির দায়ে একসময় জেলে গিয়েছিলে। চোরের মেয়েদের ভালো বিয়ে হয় না। শওকত সাহেব মুখ কালো করে ফেললেন। এরকম কঠিন কথাটা মোনা এমন স্বাভাবিকভাবে বলল। মুখে এতটুকু আটকালো না। বিয়ে দিয়ে দাও মামা। বকুলের ওই ছেলেকে খুবই পছন্দ। ওর পছন্দের কথাটা আসছে কেন? আসবে না কেন? নিশ্চয়ই আসবে। বিয়েটা তো সেই করছে। পছন্দ করার জন্য ছেলেকে সে পেল কোথায়? পেয়েছে, যেভাবেই হোক। সেটা আমাদের দেখার ব্যাপার না। মামা, আমি উঠলাম। বস, আরেকটু বস। না মামা, আমার শরীরটা ভালো লাগছে না। বকুল আর চোখে মোনার দিকে তাকিয়ে আবার নিজের বইপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। যেন পৃথিবীর কোনো দিকে তার দৃষ্টি নেই। বাবু বসেছে তার উল্টো দিকে। সে পড়ছে চেঁচিয়ে। মোনা শুয়ে পড়ল। বাবু বলল,
আপা, আমরা বসার ঘরে গিয়ে পড়বো? বাতি নিভিয়ে দেবো এ ঘরের? দে। এত সকাল সকাল শুয়ে পড়লে যে আপা? এমনি, ভালো লাগছে না। মাথায় হাত বুলিয়ে দেব? না, লাগবে না। বকুল এবং বাবু বাতি নিভিয়ে বসার ঘরে চলে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে আবার এ ঘরে চলে এলো। ঘর অন্ধকার। বারান্দা থেকে আলো এসে তেরছাভাবে মোনার গায়ে পড়েছে। সেই আলোর জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, মোনাকে খুব অসহায় লাগছে। বকুল ক্ষীণস্বরে বলল, আপা, ঘুমিয়ে পড়েছ? না। বসি একটু তোমার পাশে? বস। বকুল মাথার কাছে বসল। বেশ কিছু সময় দুজনের কেউ কোনো সাড়া শব্দ করল না। একসময় বাবু এসে উকি দিল। আপা, তোমরা এমন চুপচাপ বসে আছো কেন? মোনা হালকা গলায় বলল, ইচ্ছে করলে তুইও এসে বস। বাবু এলো না, চলে গেল এবং আবার চেঁচিয়ে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পড়তে লাগলো। মোনা বলল, হঠাৎ এমন চেঁচিয়ে পড়া ধরেছে কেন বলতো? এরকম মাইক লাগিয়ে কেউ পড়ে? বকুল হেসে ফেলল। মোনার মাথায় হাত বুলোতে বুলোতে বলল, ওদের কোন স্যার নাকি চেঁচিয়ে পড়তে বলেছে, এতে নাকি পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়। তোর পড়া কেমন হচ্ছে রে বকুল? হচ্ছে। ভালো মতো পড়। বিয়ে যদি হয়, তারপরও পড়াশোনা চালিয়ে যাবি। বিয়ের কথা উঠল কেন? ভালো করেই জানিস কেন উঠল। তুই তো আড়ি পেতে শুনছিলি। বকুল চুপ করে গেল। মোনা হালকা গলায় বলল, অল্প বয়সে বিয়েটা খারাপ না। মন কোমল থাকে। সংসারের খারাপ দিকগুলি চোখে পড়ে না। তুমি হঠাৎ এমন কথা বলছো কেন আপা? আগে তো এরকম বলতে না। মানুষ তো সবসময় একরকম থাকে না। তুমি বদলে যাচ্ছ আপা। হ্যাঁ, বদলে যাচ্ছি। বয়স হচ্ছে। খুঁজে দেখলে দু একটা পাকা চুলও বোধহয় পাবি। বকুল নিচু গলায় বলল, আপা, তুমি কাঁদছো? কি বলছিস পাগলের মতো? কাঁদবো কেন শুধু শুধু? তোমার গলাটা অন্যরকম শোনালো। অন্যরকম মানে? কেমন যেন ভারী ভারী। কান্না চেপে রাখলে যেমন লাগে। মনে হচ্ছে খুব কান্না বিশারদ হয়ে গেছিস। মোনা নিচু গলায় হাসল। বকুলও হেসে ফেলল। বকুল, এক কাপ চা বানিয়ে আনতো। মাথা ধরেছে। আদা থাকলে আদা দিস, না থাকলে লিকার চা। আর দরজাটা ভিড়িয়ে দিয়েছে। আলো চোখে লাগছে। বকুল চা বানিয়ে ফিরে এসে একটি অদ্ভুত দৃশ্য দেখল। মোনা বেকুল হয়ে কাঁদছে। কান্নার দমকে সে বারবার কেঁপে উঠছে। মুখে শাড়ির আঁচল গুজে সে কান্না চেপে রাখবার প্রাণপণ চেষ্টা করছে। বকুল হতভম্ব হয়ে দরজার পাশেই দাঁড়িয়েই রইল। একবার শুধু বলল, চা এনেছি আপা। মোনা কিছুই বলল না। বকুল নিজেও তার চোখ মুছতে লাগল। কাউকে কাঁদতে দেখলেই তার কান্না পায়। সে ভাঙা গলায় ডাকল, আপা। কি? তোমার কি হয়েছে আমাকে বলবে? কিছুই হয়নি। তুই এ ঘর থেকে যা। চায়ের কাপ টেবিলের উপর রেখে চলে যা। পর্ব ২১। বাকের একটা মোটরসাইকেল জোগাড় করেছে। মোটরসাইকেলটা মজিদের। তাকে বলেছে, ১০ মিনিটের জন্য দে তো, গুলিস্তান যাব আর আসবো। মজিদ কিছুক্ষণ গাইগুই করলেও শেষটায় বিরস মুখে চাবি দিয়েছে। সেটা মঙ্গলবারের কথা। আজ হচ্ছে বৃহস্পতিবার। এর মধ্যে মজিদ ১০ বারের মতো বাকেরের বাসায় এসেছে। নোট লিখে গেছে। জলিলের চায়ের দোকানে খবর দিয়েছে। কোনো লাভ হয়নি। বাকেরের কোনো হদিস নেই। মোটরসাইকেল জিনিসটা বাকেরের বেশ পছন্দ। কেনা সম্ভব নয়। একসঙ্গে এতটা টাকা তার হাতে আসে না। ভাগ্যক্রমে মজিদের জিনিসটা যখন সঙ্গে আছে, যতদূর সম্ভব ব্যবহার করা যাক। এর মধ্যে পেছনের একটা ল্যাম্প ভেঙে চুরমার।
এটা ঠিক না করে মজিদের জিনিস তার কাছে ফেরত দেওয়াও একটা ঝামেলা। সে ল্যাম্প সারাতে 200 টাকার মতো লাগে। এও আরেক যন্ত্রণা। 200 টাকা তার সাথে নেই। ইয়াদের কাছে চাওয়া যায়, কিন্তু ওই শালা খচ্চরের কাছে যেতে ইচ্ছা করছে না। বাকের অবশ্য শেষ পর্যন্ত যাওয়াই ঠিক করল। ইয়াদকে ধরতে হবে তার অফিসে। মতিঝিল পাড়ায় অফিস। একবার এসেছিল। এখন কি খুঁজে বের করতে পারবে? জায়গা টায়গা তার মনে থাকে না। দৈনিক বাংলার মোড়ে এসে সে একটা মজার দৃশ্য দেখল। হকার স্ট্যান্ডের সামনে মোনা দাঁড়িয়ে গভীর মনোযোগে ম্যাগাজিন দেখছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগাজিনের পাতা উল্টায় পুরুষেরা। একজন মেয়েও যে এরকম করতে পারে তা সে ভাবেনি। বাকের তার মোটরসাইকেল রেখে এগিয়ে এলো। মোনা, কি করছো? দেখতেই পারছেন কি করছি। পত্রিকা পড়ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পত্রিকা পড়ছো মানে? বসে বসে পড়ার কোনো উপায় নেই। চেয়ার টেবিল দেয়নি, দেখছেন না? মোনার এই জিনিসটা বাকেরের ভালো লাগে। চটাচট জবাব দিবে। 1 সেকেন্ডও ভাববে না। যেন জবাবটা তৈরিই ছিল। বাকের এরকম গুছিয়ে কিছু বলতে পারে না। মোনা, একটু এদিকে আসো তো, জরুরি কথা আছে। মোনা এগিয়ে এলো। বলুন, কি ব্যাপার? আইসক্রিম খাবে? আইসক্রিম খাবো কেন শুধু শুধু? না মানে কড়া রোদ তো। কড়া রোদ উঠলেই লোকজন আইসক্রিম খায়। বাকির কি বলবে ভেবে পেল না। মোনা তীক্ষ্ণ গলায় বলল, এটা কি আপনার জরুরি কথা? না, শুনলাম বকুলের বিয়ে হয়ে যাচ্ছে। সত্যি নাকি? হুম। ডাক্তারের সাথে? হ্যাঁ, ডাক্তারের সাথে, জহিরুদ্দিন। ভেরি গুড। ছোকরা খারাপ না, ভালোই। কমিউনিটি সেন্টার ভাড়া নিয়েছ? না নিয়ে থাকলে নিও না। হাফ খরচে বাড়ির সামনে প্যান্ডেল খাটিয়ে ব্যবস্থা করে দেব। নো প্রবলেম। মোনা হেসে ফেলল। বাকের অবাক হয়ে বলল, হাসছো কেন? বেকার যুবকরা সামান্য একটা কাজ পেলে কেমন লাফিয়ে উঠে, তাই দেখে হাসছি। বাকের মেয়ে গেল। মোনা বলল, আইসক্রিম খাবো না, তবে চা খেতে পারি। আশেপাশে ভালো চায়ের দোকান আছে? আশেপাশে না থাকলেও কোনো অসুবিধা নেই। আমার সঙ্গে মোটরসাইকেল আছে। কি আছে? মোটরসাইকেল, ভটভটি। মোটরসাইকেলে আপনার পিছনে বসে চা খেতে হবে? পাগল হয়েছেন নাকি? আশেপাশে কোথাও চায়ের স্টল থাকলে চলুন, যাই। তোমার অফিস নেই? না, ছুটি নিয়েছি। কি জন্যে? ঘুরে বেড়াবার জন্যে। পাখির কিছুই বুঝতে পারল না। খুঁজে পেতে চায়ের স্টল একটা বের করলো। মেয়েদের জন্য কেবিন আছে। মোনা ঠোঁট উল্টিয়ে বলল, কোন নরকে নিয়ে এসেছেন আপনি? কি করব, ভালো কিছু নেই এদিকে। উঠে পড়বে? এসেছি যখন চা খেয়েই যাই। আমি একটা সিগারেট ধরালে তোমার অসুবিধা হবে মোনা? না, অসুবিধা হবে না। বাকের খুব কায়দা করে সিগারেট ধরালো এবং এই সঙ্গে খুব সাবধানে মানিব্যাগটা ঠিক আছে কিনা দেখলো। চা খাবার পর যদি দেখা যায় মানিব্যাগ আনা হয়নি কিংবা পকেট মার গেছে, তাহলে সর্বনাশ। মেয়ে মানুষের কাছে হাত পাততে হবে। বেইজ্জতি ব্যাপার হবে। চাটা ভালোই বানিয়েছে। কি বলো মোনা? ভালো কি দেখলেন এর মধ্যে আপনি? বমি আসছে। কফি খাবে? কফি পাওয়া যায়, এক্সপ্রেসো কফি। না, যথেষ্ট হয়েছে। আপনি তাড়াতাড়ি শেষ করুন। পাকের কোনো রকম তাড়া দেখালো না। তার ইচ্ছা করছে অনন্তকাল এই ঘুপসি ঘরটাতে বসে থাকতে। মোনা, বলুন। মামুন সাহেবের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া হবে কেন? এমনি জিজ্ঞেস করছি। আগে তো প্রায়ই আসতেন তোমাদের বাসায়। এখন আসতে দেখি না। আপনি কি দিনরাত মানুষের বাসার দিকেই তাকিয়ে থাকেন? কে আসছে কে যাচ্ছে তাই দেখেন? না, তা না। তোমাদের বিয়ে কবে?
হবে শিগগিরই। হলে খবর পাবেন। সস্তায় কোথায় ডেকোরেটর পাওয়া যায় এসব খোঁজ তো আপনাকেই করতে হবে। মোনা অদ্ভুত ভঙ্গিতে হাসতে লাগলো। বাকের বলল, এখন কি বাসায় যাবে? হুম। চলো একটা রিক্সা করে দিই। রিক্সা আমি নিজে নিয়ে নেব। আপনার যেখানে যাবার যান। আমার তেমন কোনো কাজ নেই। একটা অবশ্য আছে, সেখানে পরে গেলেও কোনো ক্ষতি হবে না। বকুলের বিয়ের তারিখ হয়েছে নাকি? মোটামুটিভাবে হয়েছে। ৩রা জিলকদ। জিলকদটা আবার কি? আরবি মাসের নাম। মুহররমের আগের মাস হচ্ছে জিলকদ। বিয়ে শাদিতে আরবি মাস ব্যবহার করা হয়। জানেন না? না, জানি না তো। রিকশায় উঠে মোনার বিরক্তির সীমা রইল না। পাকের মোটরসাইকেলে করে তার পেছনে আছে। ভাবটা এরকম যেন পাহারা দিতে দিতে যাচ্ছে। একবার ইচ্ছে হলো কড়া করে ধমক দেয়, কিন্তু ধমক দিতে মায়া লাগছে। চোখে চশমা পরে কেমন মহাকাপ্তান ভঙ্গি নিয়ে এসেছে চেহারায়। ঠোঁটে আবার একটা সিগারেট কামড়ে ধরা আছে। রিকশাওয়ালা একবার একটু বেশি স্পিড দিয়ে ফেলায় সে বাঘের মতো গর্জন করে উঠেছে। থাবড়া দিয়ে মুখ ভোঁতা করে দেব। অ্যাক্সিডেন্ট করে প্যাসেঞ্জার মারতে চাস নাকি? অত্যন্ত বিরক্তিকর অবস্থা। মাঝে মাঝে বাকের আবার দুহাত ছেড়ে মোটরসাইকেল চালাবার চেষ্টা করছে। এটা বোধহয় নতুন কোনো কায়দা। মোনা ভেবে পেল না একজন বুদ্ধিমান মানুষ কি করে মাঝে মাঝে এমন নির্বোধের মতো আচরণ করে। নাকি সে ঠিক বুদ্ধিমান নয়? বুদ্ধিমান মানুষ স্বার্থপর হয়, এটাই নিয়ম। টিকে থাকবার জন্যই তাকে স্বার্থপর হতে হয়। বাকের কি স্বার্থপর বলা যাবে? না বোধহয়। পর্ব ২২। বকুলকে আজ তার শাশুড়ি দেখতে আসবেন। এর মানে কি বোঝা যাচ্ছে না। জহিরের আত্মীয় স্বজন এর আগে কয়েক দফায় তাকে দেখে গেছে, আংটি পরিয়ে দিয়েছে, বিয়ের তারিখ ঠিক করেছে। এরপর আবার মা আসছেন কেন? কিনা এসে বকুলকে খানিকটা ভয়ও পাইয়ে দিয়েছে। গম্ভীর হয়ে বলেছে, খুব ক্যাটক্যাটে মহিলা, স্কুল মাস্টারি করেছে কিছুদিন, তাই মেজাজ এরকম হয়েছে। কথাবার্তা সাবধানে বলবি, বেশি কথা বলবার দরকার নেই। বকুল বলল, উনি কি বিয়েটা পছন্দ করছেন না? না। বুঝলে কি করে? তোমার সঙ্গে কথা হয়েছে? না, জহির আমাকে কথায় কথায় বলল, তোর একটা ছবি দিয়েছিল। ভদ্রমহিলা ছবির দিকে না তাকিয়ে বললেন, মেয়ের নাক মোটা। আমার নাক কি মোটা? নাক ঠিকই আছে, বুদ্ধি মোটা। বকুলের মন খারাপ হয়ে গেল। তার বুদ্ধি কম এটা সে নিজেও জানে। যাদের বুদ্ধি বেশি তারা পাটিগণিত ভালো জানে। সে একেবারেই জানে না। মেট্রিকে সে যদি ফেল করে, পাটিগণিতের জন্যই করবে। ভদ্রমহিলার সন্ধ্যাবেলা আসার কথা। তিনি বিকেলে একা একা চলে এলেন। ৪০-৪৫ বছর বয়সী একজন মহিলা। লম্বা, ফর্সা, রোগা, মাথা ভর্তি ঘন কালো চুল। পান খাবার কারণে ঠোঁট টকটকে লাল। সাদা সিল্কের শাড়ি পরেছেন। শাড়ির উপর নীলের উপর সাদা কাজ করা একটা চাদর। তাকে দেখে মনেই হয় না তার এত বড় একটা ছেলে আছে। তিনি রিকশা থেকে নেমেই বললেন, খুব ফর্সা ফর্সি শুনেছি। তুমি কিন্তু মা একটু কালো। মোনা হেসে ফেলল। আপনি ভুল মেয়েকে দেখেছেন। ফর্সা মেয়ে ঘরে আছে। আমার নাম মোনা। আমি বকুলের মামাতো বোন। ভদ্রমহিলা মোটেই অপ্রস্তুত হলেন না। আরো শক্ত করে মোনার হাত চেপে ধরলেন। মোনার মনে হলো ইনি ইচ্ছে করেই ভুলটা করেছেন। তিনি ভালোই জানেন এই মেয়ে তার ছেলের পছন্দের মেয়ে নয়। ছবি দেখেছেন, অন্যদের কাছে শুনেছেন। মোনা তোমার নাম? জি। তোমার কথা আমি জহিরের কাছে শুনেছি। কি শুনেছেন? তুমি নাকি খুব শক্ত মেয়ে। আপনার কাছে কি সেরকম মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমি নিজেও বেশ শক্ত মেয়ে। জহিরের ৪ বছর বয়সে তার বাবা মারা গেলেন। তারপর আমিই এদের এতদূর টেনে তুললাম। শক্ত মেয়ে না হলে কি এটা সম্ভব? তুমিই বলো। বকুলকে দেখে তিনি তেমন কোনো উচ্ছ্বাস প্রকাশ করলেন না। গল্প করতে লাগলেন শওকত সাহেবের সঙ্গে। ঘরবাড়ির গল্প, জমিজমার গল্প। ৫০ বিঘা জমি আছে তার। জমির বিলি ব্যবস্থা নিয়ে
যেসব সমস্যা হচ্ছে তার গল্প। ঘুরে ঘুরে প্রতিটি ঘর দেখলেন। কে কোথায় ঘুমায় আগ্রহ করে জানতে চাইলেন। শকর সাহেবের স্ত্রীর বাঁধানো ছবি দেখে বললেন, বিয়ান সাহেব তো খুব সুন্দর ছিলেন, ছেলেমেয়েরা কেউ তার মতো হয়নি। মোনা এক ফাঁকে বলল, বকুলকে কি আপনার পছন্দ হয়েছে? তিনি শীতল গলায় বললেন, আমার পছন্দ অপছন্দের তো কোনো ব্যাপার না। জহির পছন্দ করেছে, বিয়ে হচ্ছে ওর পছন্দে। তার মানে আপনার পছন্দ হয়নি? না মা, হয়নি। আমার দরকার ছিল তোমার মতো একটা মেয়ে, শক্ত তেজি। বকুল সেরকম না। কোনো একটা ঝামেলা হলেই এ মেয়ে ভেঙে পড়বে। আমার সংসার হচ্ছে মা ঝামেলার সংসার। কিসের এত ঝামেলা আপনার? আছে অনেক, বলবো সবই। বকুলের ভদ্রমহিলাকে ভালো লাগছে না। ইনি এত কথা বলছেন কেন? একজন বয়স্ক মানুষ বয়স্ক মানুষের মতো থাকবেন। হড়বড় করে এত কথা বলবেন কেন? তাছাড়া ওনার জমি জমার সমস্যা, সেসব সমস্যা পৃথিবী শুদ্ধ মানুষের জানানোর কি দরকার? বকুল রান্নাঘরে চলে এলো। মোনা খাবার দাবারের ব্যবস্থা করছে। সবই বাইরের খাবার। ঘরের বলতে পায়েস। সেটা এত মিষ্টি হয়েছে যে মুখে দেয়া যাচ্ছে না। আপা, বল, ভদ্রমহিলাকে তোমার কেমন লাগছে? ভালোই। এত সাজগোজ করেছেন কেন বলো তো? সাজগোজ কোথায় দেখলে? আমার ভালো লাগছে না আপা। তার এই সমস্যা সেই সমস্যা, এসব শুনতে কি কারো ভালো লাগে? চা, চা দিয়ে আয়। আমি পারবো না। বাজে কথা বলবি না। নে, ট্রেটা ধর। বকুল ট্রে নিয়ে মুখ কালো করে বের হবার প্রায় সঙ্গে সঙ্গেই বাবু এসে বলল, আপা, মামুন ভাই এসেছে, বসার ঘরে বসেছে। মুন্না সহজ স্বরে বলল, গিয়ে বল ঘরে অনেক মেহমান, অন্যদিন যেন আসে। বাবু নিচু স্বরে বলল, এটা আমি বলতে পারবো না আপা, বলতে হলে তুমি বলবে। মামুন জড়সড় হয়ে বসেছিল, তার হাতে এক হাঁড়ি দই। আসার পথে কি মনে করে সে এক হাঁড়ি দই কিনে ফেলেছে। এর জন্য নিজেই সে খানিকটা বিব্রত বোধ করছে। মিষ্টি, দই এসব কিনে কারো বাড়ি যাওয়াটাই অস্বস্তিকর। নিজেকে কেমন জামাই জামাই মনে হয়। মুনা এসে ঢুকল। মামুন হাসতে চেষ্টা করল। হাসিটা ঠিক ফুটল না, কোথায় যেন আটকে গেল। তোমাদের বাড়িতে কি হচ্ছে? কেউ এসেছে নাকি? হুম, বকুলের বিয়ে হচ্ছে। ওর শ্বশুর বাড়ি থেকে এসেছে। বকুলের বিয়ে হচ্ছে নাকি? হুম। এত তাড়াতাড়ি যে? ভালো ছেলে পাওয়া গেছে, বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এটা খারাপ না, একদিক দিয়ে ভালোই। আমি তাহলে বরং অন্যদিন আসি। কথা ছিল তোমার সঙ্গে। কথা থাকলে এখনই বলো, আবার আসার দরকার কি? আর আসার দরকার নেই? কি বলো তুমি? একবার তো বলেছি তোমাকে। শোনো মোনা, ঠান্ডা মাথায় একটা কথা শোনো। ঠান্ডা মাথায় কথা বলো। আমি যা বলছি ঠান্ডা মাথায় বলছি। আচ্ছা ঠিক আছে, এটা কথা রাখো। তুমি বরং আরো মাসখানেক নিজের মতো থাকো। মাসখানেক আমি তোমাকে বিরক্ত করব না। ভালো। গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। মাসখানেক ওখানে থাকবো। চাকরি ছেড়ে দিচ্ছি। মোনা চুপ করে রইল। মামুন সিগারেট ধরালো একটা। নিচু গলায় বলল, বাসা যেটা নিয়েছিলাম সেটা থাকবে। ভাড়া দিয়ে যাব। তোমার রাগ ভাঙলে বিয়ে করে ওই বাড়িতে গিয়ে উঠব। উঠি এখন? এসেছো যখন বসো, চা খেয়ে যাও। আচ্ছা, খেয়েই যাই। তোমাদের জন্য দই এনেছিলাম, দইটা নাও। মোনা দই হাতে রান্নাঘরে চলে গেল। বাবুকে দিয়ে চা এবং পায়েস পাঠিয়ে দিল। মামুন চা খেয়ে বেশ খানিকক্ষণ সময় একা একা বসে রইল। একসময় বাবু ঢুকল। মামুন নড়ে চড়ে বসল। বাবু, কেমন আছো? ভালো আছি। তোমার যে মাথা ব্যথা হতো, সেটা সেরে গেছে? না এখনো মাঝে মাঝে হয়? হয় মাঝে মাঝে।
তুমি যেন কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। বাহ! ভালো তো। সাঁতার জানো তুমি? না, আমাদের গ্রামের বাড়িতে বিরাট পুকুর আছে। নিয়ে যাব তোমাকে। সাঁতার শিখিয়ে দেব। দুদিনে শিখিয়ে দিব। বাবু কিছু বলল না। বকুলের শ্বশুরবাড়ির আরো কিছু লোকজন এলো এ সময়। সবই মেয়ে মানুষ। এরা সরাসরি ভেতরে চলে গেলেন। বাবুও উঠে ভিতরে চলে গেল। মামুন থাকলো আরো খানিকক্ষণ। একটা টিকটিকি উকি দিচ্ছে। কৌতূহলী হয়ে তাকে দেখছে। বিশাল তার সাইজ। সম্ভবত এটা তক্ষক। বিদায় নেবার আগে মোনাকে বলে যাওয়া দরকার। কিন্তু মোনা আসছে না। হয়তো আর আসবে না। মেহমানদের নিয়ে ব্যস্ত। মামুনের মনে হলো মোনার রাগ কিছুটা কমেছে। আজকের ব্যবহার তো খুব সহজ ও স্বাভাবিক। নিজ থেকেই চা খেয়ে যেতে বলল। রাগ কমে যাবে। নিশ্চয়ই কমবে। 1 মাস দীর্ঘ সময়। 1 মাসের অদর্শন কোনো না কোনোভাবে মন দ্রবীভূত করায় একটা ভূমিকা নেবে। মামুন বসেই রইল। কাউকে না বলে চলে যাওয়াটা ভালো দেখায় না। টিকটিকিটা এখনো তাকে দেখছে।